প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ। জাতীয় নির্বাচনের আগে একতরফা নীতি প্রণয়ন উদ্যোগের সমালোচনা। তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে। এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয়, যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়া হবে। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই। অংশীজনদের মতামত ও সবার স্বার্থ সুরক্ষা করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের কাছে মনে হয়েছে ওনারা যেই ড্রাফটের উপরে মতামত দিয়েছেন সেটা পুরনো একটা ড্রাফট। মনোপলি প্লেটা বন্ধ করার জন্য এই পলিসিটা করছে। এখানে আমার মনে হয় প্রত্যেককেই প্রোটেকশন দেওয়ার একটা ব্যবস্থা আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিশেষ ক্ষমতা সংশোধনে একমত দলগুলো। বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনেও ঐক্য। দ্রুত সনদ তৈরিতে সহযোগিতার আশ্বাস সালাউদ্দিনের। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, বলছে এনসিপি। গণসংযোগ বাধাগ্রস্ত, অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 14 জুলাই। বাংলাদেশের চলমান সংস্কারের সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বললেন, অভিনয় নদীর পানির হিস্সা নিয়ে টালবাহানার সুযোগ নেই। এবং এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। রাজস্ব ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। 16 জনের ফিরিস্তির খোঁজে কমিশন। প্রস্তাবিত টেলিকম নীতিমালার খসড়া নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে এমন নীতি প্রণয়ন করা ঠিক হচ্ছে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এ নিয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কারের নীতিমালা নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। কেউ কেউ সরকারের সমালোচনা করে নীতিমালা প্রণয়ন থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক ড্রাফট টেলিকম এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিও উদ্বেগ জানিয়ে বলছে, নির্বাচনের আগে একতরফাভাবে নীতিমালা প্রণয়ন করা ঠিক হবে না। প্রস্তাবিত টেলিকম নেটওয়ার্ক ও নিবন্ধন সংস্কারের নীতিমালা হলে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সুযোগ নেবে বড় কোম্পানিগুলো। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, এমন একটি নীতিমালা প্রণয়নের আগে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেনি সরকার। এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয়, তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই। এদিন বিকেলে একই স্থানে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে বলেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি দেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা তারা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায়। এদিকে রংপুরে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে দেশকে আবারও স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে। যে আন্দোলন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ প্রকাশকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানিয়েছেন, স্বার্থ ক্ষুণ্ণ করে নয়, সবার স্বার্থ রক্ষা করেই নীতিমালা চূড়ান্ত করা হবে। এজন্য প্রয়োজনে আবারও অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। নীতি চূড়ান্ত করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করবে না সরকার। বিকেলে আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব পুরনো খসড়ার উপর ভিত্তি করে বক্তব্য দিয়েছেন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই যে এ ধরনের সিরিয়াস বিষয়ে তাদের মতামত জানানোর জন্য। আর আমাদের কাছে মনে হয়েছে ওনারা যেই ড্রাফটের উপরে মতামত দিয়েছেন সেটা পুরনো একটা ড্রাফটের উপরে মতামত দিয়েছেন। কিছু বিষয় একটু মিস ইন্টারপ্রেট হয়েছে, যেমন এসএমই বলতে কাদেরকে বোঝানো হয়েছে, আর বলছে যে ক্রস লেয়ার যে মনোপলি প্লে হবে। আসলে আমরা মনোপলি প্লেটা বন্ধ করার জন্যই এই পলিসিটা করছি আর কি। এটা আসলে আইন না, এটা পলিসি। এসএমইদের যে বিষয়টা বিএনপি মহাসচিব বলেছেন, আমরা চেষ্টা করেছি যে আইওটি সার্ভিস, মেশিন টু মেশিন কমিউনিকেশন, প্রাইভেট 5G কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে যথাসম্ভব ডিরেগুলেট করতে। অপব্যবহার হওয়ায় রাষ্ট্রপতি একক ক্ষমতা বলে সাধারণ ক্ষমার বিশেষ বিধান সংশোধনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই কথা জানিয়েছেন। এদিকে দ্রুত জাতীয় সনদ তৈরি করতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিশেষ ক্ষমতার বিধান সংশোধনে একমত হওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 9ম দিনের বৈঠক। যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনা শেষে বিকেল 4:30টায় শেষ হয় বৈঠক। গণমাধ্যমে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলী রিয়াজ জানান, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান সংশোধন করে আলাদা কমিটির বিষয়ে একমত হয়েছে সব রাজনৈতিক দল। যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইন দ্বারা নির্ধারিত মানদণ্ড, নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উক্ত ক্ষমতা প্রয়োগ করা হবে। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থানান্তর প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির মতো মৌলিক বিষয়েও ঐকমত্য তৈরির উপর জোর দেন এবি পার্টি এবং গণসংহতি আন্দোলনের নেতারা। একেবারেই অপরিহার্য ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য সেই সব ন্যূনতম বিষয়ে আমরা ঐকমত্য তৈরির জন্য চেষ্টা চালাচ্ছি। শুনতে হয়তো অনেক সুন্দর শোনাচ্ছে যে আমরা একমতের জায়গায় পৌঁছতে পারছি, ক্রমান্বয়ে এগোচ্ছে, এগুলো ভালো, কিন্তু যদি মূল কেকটা না হয় তাহলে এই শুধু বিউটিফিকেশন দিয়ে খুব বেশি লাভ হবে না। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় যাবে বিচার ব্যবস্থা। অন্যদিকে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা অপব্যবহার হয়েছে মন্তব্য করে এ সংক্রান্ত আলাদা কমিটি করার সিদ্ধান্তে সন্তোষ জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করতে হবে। ব্যক্তিগতভাবে কোনো অপরাধের এগেইনস্টে যদি কোনো শাস্তি হয়, সে করলে কমিটি এবং রাষ্ট্রপতি এককভাবে ক্ষমা করতে পারবে না। ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের এখানে কনসেন্ট লাগবে। দ্রুত জাতীয় সনদ প্রণয়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত প্রণীত হোক। এই আলাপ আলোচনা আরও বেশি দিন যেন দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি সেটা চেষ্টা করছি। সংস্কার বাস্তবায়নে জাতীয় সনদ তৈরি করতে 20 মার্চ থেকে এখন পর্যন্ত 54টি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা সকলে প্রাণ দিয়ে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও অপরাধীরা সুযোগ পাবে বলে আশঙ্কা এনসিপি নেতাদের। দলটির গণসংযোগ বাধাগ্রস্ত করতেই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে দাবি করে নেতারা বলেন, যারা গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এর সঙ্গে জড়িত। জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারীতে পথসভায় একথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচি জাতীয় নাগরিক পার্টির। জুলাই পদযাত্রার তৃতীয় দিনে উত্তর জেলা নীলফামারীতে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সম্মিলন।
বৃহস্পতিবার সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে গার্মেন্টস কর্মী শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন তারা। পরে পথসভায় সংস্কার ও নির্বাচন বিষয়ে আব্দুল্লাহ নতুন বাংলাদেশে সবার আগে সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে অপরাধীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। নতুন বাংলাদেশ তো শুধুমাত্র যে সরকার পরিবর্তন বিষয়টা এমন না, অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। এ সময় এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনসংযোগকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা করা হয়েছে। যারা গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারাই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই হামলাগুলো করে আমাদেরকে যেই উত্থান হয়েছে নতুন রাজনৈতিক শক্তি, সেই উত্থানকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। ককটেল হোক, বুলেট হোক, সবকিছুকেই নস্যাৎ করে আমরা এগিয়ে যাব। এদিন বিকেলে চৌরঙ্গীতে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় সংবিধান সংস্কার নিয়ে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিপি ক্ষমতায় গেলে তিস্তাপাড়ের বাসিন্দাদের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন হাসনাত আব্দুল্লাহ। মানুষ সবসময় বঞ্চিত, এখানের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, কর্মসংস্থান থেকে বঞ্চিত, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা কোন সরকারি অফিস আদালতে জনগণের সাথে দাসের মতো ব্যবহার দেখতে চাই না। যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। তৃতীয় দিনের কর্মসূচিতে পঞ্চগড়ে জুলাই পদযাত্রা করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। জুলাই কোটা বাতিল সহ 4 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এরপর প্রতিটি দিন শিক্ষার্থীদের সামনে নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হলেও নিজেদের দাবি আদায় অনড় ছিলেন কোটা বিরোধী আন্দোলনের নেতারা। আজ দেখে নেব কোটা আন্দোলনকে ঘিরে গত বছরের এই দিনের ঘটনা প্রবাহ। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। ৩রা জুলাই দুপুর ২:৩০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। বৃষ্টি উপেক্ষা করে কোটা বিরোধী স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে এগুতে থাকে শিক্ষার্থীদের স্রোত। এদিন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ 4 দফা দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পর্যায়ে আন্দোলনকারীরা অবরোধ করে রাখেন শাহবাগ মোড়। একই দাবিতে ঢাকার বাইরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘোষিত 4 দফা দাবি বাস্তবায়িত না হলে দেশ জুড়ে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যা মামলার পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিচার শুরু হবে কিনা জানা যাবে 14 জুলাই। বৃহস্পতিবার সব আসামির কর অব্যাহতির আবেদনের শুনানি শেষে এই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের প্রত্যাশা, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকায় আসামিদের বিচার শুরুর আদেশ পাবেন তারা। মূল বিচারের জন্য প্রস্তুত হচ্ছে 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে হত্যা মামলা। পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 আসামির বিচার শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানাতে 1.5 সপ্তাহ সময় নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার এই মামলায় গ্রেফতার 4 আসামিকে হাজির করা হয় বিচারকের সামনে। এদিন গ্রেফতার এবং পলাতক মিলিয়ে মোট 8 আসামির অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি হয়। পাল্টা জবাব দেয় প্রসিকিউশন। উভয় পক্ষের প্রায় 1.5 ঘন্টা শুনানি শেষে আসামিদের বিচার শুরু করা হবে কিনা তা জানানোর জন্য 14 জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সাক্ষ্য, ওয়্যারলেস কথোপকথন, গুলি করার ভিডিও থাকায় কোনো আসামির পার পাওয়ার সুযোগ নেই। টার্গেট করে গুলি করছে, তারপরে এসে আবার মনে হচ্ছে যে আরাম আয়েসে
বসছেন, রেস্ট নিচ্ছেন, আবার উঠে যেয়ে গুলি করছেন। দুই আসামির আইনজীবী বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গুলি করতে বাধ্য করা হয়েছে। গ্রেফতার অন্য দুইজনের আইনজীবীর দাবি সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। সে কমান্ডের আন্ডারে একজন কনস্টেবল সে কমান্ডটা পালন করেছে। আইন অনুযায়ী জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছেন, সুতরাং তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী কোনো অপরাধ করেননি। আদেশ যেহেতু 14 তারিখ ধার্য করা হয়েছে, 14/7/25 আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার। বাংলাদেশে চলমান সংস্কারে সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় দ্রুত নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন দুপক্ষই। গঙ্গা চুক্তির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অভিন্ন পানির হিস্সা নিয়ে কোনো টালবাহানার সুযোগ নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই ন্যায্য হিস্সা আদায় করতে চেষ্টা করবে ঢাকা। দুপক্ষের কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে, তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে আর কি, যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা এর ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারেও তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ চলে, তখন প্রধান উপদেষ্টার সামনেই ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। সপ্তাহের শেষ দিনে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জানালেন, নির্বাচন আর সংস্কার ইস্যুতে বাংলাদেশের প্রতি মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি ইতিবাচক। গত 3 দিন ধরে কূটনীতিক পাড়ায় আলোচনার কেন্দ্রে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় খোলা আর মালয়েশিয়ায় 36 বাংলাদেশি গ্রেফতার ইস্যু। পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, এখনও খসড়া পর্যায়ে আছে জাতিসংঘের অফিস খোলার আলোচনা, আর গ্রেফতারের বিষয়ে কুয়ালালামপুরের কাছে বিস্তারিত জানতে চেয়েছে ঢাকা। এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এক্সিট ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। তার আগে পর্যন্ত খসড়া পর্যায়ে আমার মনে হয় এটা আমাদের আলাপ না করা ভালো। সন্ত্রাসবাদী সন্দেহে আটক করেছে, আমরা ডিটেলস জানতে চেয়েছি তাদের কাছে। আশা করছি যে 2-4 দিনের মধ্যে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি তাদের ডিটেলসটা কী। যে কোনো নেগেটিভ বিষয়ই ভিসা প্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলবে না আমি এই কথা বলতে পারি না। আমাদের দেখতে হবে যেন আমরা প্রপার স্টেপস যদি নেই তাহলে সেটা মিনিমাইজ করা যাবে। সম্প্রতি তিস্তা নিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিন্ন পানির হিস্সা নিয়ে টালবাহানার ব্যাপার নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। ভারত থেকে আমরা এই ব্যাপারে গত 15-20 বছরে কখনোই কোনো, 30 বছরে কখনোই পজিটিভ তেমন কিছু পাইনি। একবার বহু আগে খানিকটা পজিটিভ এসেছিল, যেটা আবার আমরা গ্রহণ করিনি। এই পর্যায়ে আছে এখন। কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি না। প্রবাসীদের সেবা বাড়াতে সংস্কার কাজ চলমান আছে বলেও জানান তিনি। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। মব সহিংসতা করে জনদুর্ভোগ বা জানমালের ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী, আর যারাই মবের সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। দুপুরে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন কর্নেল শফিকুল ইসলাম। নিয়মিত অভিযান চালিয়ে বান্দরবানে কেএনএর শক্তি কমিয়ে আনা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 5 আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে মব সহিংসতার ঘটনায় দেখা দেয় উদ্বেগ। কখনো কখনো ছাত্র জনতার আড়ালে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে অসাধু চক্র। আগেও মবের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে সেনাবাহিনী, তবে এবার দেয়া হলো কঠোর হুঁশিয়ারি। মব সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে যাচ্ছে সেনাবাহিনী। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনের জন্য একটি সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতির লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী, যেখানে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি মনোযোগ দেয়া হচ্ছে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে। এ পর্যন্ত 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেপ্তার করেছি এবং গত মাসেও আমরা 56 জনকে গ্রেপ্তার করেছি। তো এটা চলমান আছে। এদিকে বৃহস্পতিবার ভোরে পার্বত্য জেলা বান্দরবানে কেএনএ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে সেনাবাহিনী। পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে বলেও দাবি তাদের। সেনাবাহিনীর অভিযানের ফলশ্রুতিতে বর্তমানে পরিস্থিতি উন্নতি হওয়ায় কেএনএফ এর ভয়ে বসতবাড়ি হতে পালিয়ে যাওয়া বান্দরবনের 138 জন বম উপজাতি পুনরায় তাদের বসত ভিটায় ফেরত এসেছে। গত 2 সপ্তাহে সারা দেশে চলা অভিযানে 26 অবৈধ অস্ত্র, 100 গোলাবারুদ
ও ৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। চলমান অভিযানের জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে এনবিআরের 2 সদস্য সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে সম্পদের ফিরিস্তি খুঁজবে দুদক। এদিন ভুয়া পাসপোর্টে মধ্যপ্রাচ্যে নারী পাচারের অভিযোগে পিএমইটি সহ এজেন্সির 9 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের আন্দোলনের রেশ কাটতে না কাটতে প্রতিদিনই দুদকের জালে জড়াচ্ছেন প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা। গত কয়েকদিনে এনবিআর সদস্য, সংস্কার ঐক্য পরিষদের নেতা সহ 11 জনের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নতুন করে আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি, যাদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে রাজস্ব ফাঁকির সুযোগ সহ বিস্তর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণ নিজেদের লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন, এই মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে। এদিন গৃহকর্মী হিসেবে ভুয়া পাসপোর্টে নারীদেরকে মধ্যপ্রাচ্যে পাচারের অভিযোগে বিএমইটি সহ এজেন্সি সংশ্লিষ্ট 9 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। মধ্যপ্রাচ্যে গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে অপ্রাপ্তবয়স্ক নারীদের ছাড়পত্র প্রদানে অনুমোদনের নোট উপস্থাপন করে এবং এজেন্সিগুলোকে জালিয়াতি এবং নিয়ম বহির্ভূতভাবে ছাড়পত্র প্রদানে সহায়তা করে বিএমইটির কিছু কর্মকর্তা। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 20 কোটি টাকা ঘুষ লেনদেনের অনুসন্ধানে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে আগামী 14 জুলাই তলব করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা মামলায় সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে দুর্জয়ের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া থেকে দুর্জয়কে গ্রেফতার করে ডিবি। তিনি মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক ছিলেন। গত বছরের 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগ নেতা। দুর্জয় এমপি থাকাকালীন সময়ে সে সর্বোচ্চ দুর্নীতি করছে। স্কুল, কলেজ এবং এলাকাবাসীকে জিম্মি করে সে বিভিন্ন রকম উৎকোচ গ্রহণ করছে। দুর্জয়ের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। স্কুল কলেজ ছাত্রীরা যেখানে শান্তিপূর্ণ অবস্থান করতেছিল, আজকের এই আসামি তার নির্দেশে এই আসামিরা এই শান্তিপূর্ণ সমাবেশে সেখানে উপর্যুপরে গুলি করে। সেখানে গুলিতে শটগান, পিস্তল, রিভলভার, বুলেট এবং চাপাতি, রড, রামদা সব ব্যবহার করেছে এবং অনেক ছাত্র সেখানে আহত হয়েছে। ইতালীয় নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকার অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া 4 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, সাক্ষীরা আসামিদের শনাক্ত করতে ব্যর্থ হলেও 3 জনের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। এদিকে রাষ্ট্রপক্ষের দাবি 4 আসামির জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে এসেছে। 2015 সালের 28 সেপ্টেম্বর গুলশানের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তাবেলা। পরে ইসলামিক স্টেট হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় বলে দাবি করে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েবসাইট। মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশ বিদেশে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়। এই মামলায় সকলকেই খালাস না দিয়ে 3 জনকে যাবজ্জীবন দিয়েছে, যদিও তাদের কারো বিরুদ্ধে কোনো একটা সাক্ষী নাই। তামজিদ আহমেদ রুবেল তার 160 বলে সে নিজে বলেছে যে ভিকটিমকে 4টি গুলি করেছে। আর মিনাজুল আবেদিন রাসেল সে মোটরসাইকেল চালিয়ে আসামি রুবেলকে ভিকটিমের কাছে নিয়ে যায় এবং গুলি করার পর মোটরসাইকেল সহ একসাথে তারা। ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়ালো চীন। ডেঙ্গু প্রতিরোধে 19,000 কম্বো কিট তুলে দেয় চীনা দূতাবাস কর্মকর্তা। এদিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু মোকাবেলায় সব রকম প্রস্তুতি রয়েছে সরকারের। সরঞ্জাম সংকট থাকলেও তা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও এ সময় জানান তিনি।
এবার বর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানিতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। এরই মধ্যে রোগীর সংখ্যা ছাড়িয়েছে 11,000 আর মৃত্যুর সংখ্যা অর্ধশতের কাছাকাছি। দেশের 62 জেলায় ছড়িয়েছে ডেঙ্গু। কোথাও কোথাও দেখা দিচ্ছে শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম সংকট। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরকে চিকিৎসা উপকরণ দিল চীন। বৃহস্পতিবার সকালে চীন সরকারের পক্ষ থেকে 19,000 কম্বো কিট হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, চীনের সহযোগিতা শুধু কিট ভ্যাকসিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। চায়নার সঙ্গে বাংলাদেশের সহযোগিতার মধ্যে স্বাস্থ্য একটা অগ্রাধিকার খাত এবং এটা ভবিষ্যতে আরও বেশি দৃশ্যমান হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, দেশের যেসব জায়গায় ডেঙ্গুর রেড জোন চিহ্নিত হচ্ছে সেসব জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেই জায়গাগুলো আক্রান্ত হটস্পট হচ্ছে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষজ্ঞ প্রেরণ, অ্যাম্বুলেন্স প্রেরণ, ডায়াগনস্টিক কিটস এবং ইভেন আজকাল যে ম্যানেজমেন্টে যে আধুনিক বন্দোবস্ত যেগুলো এসছে, বেডসাইড ইলেকট্রো কিট, সবগুলো ফ্যাসিলিটিস দিয়ে আমরা চেষ্টা করছি হটস্পটগুলোকে অন্তত অ্যাড্রেস করার। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ডাক্তার সাইদুর রহমান। যদি সামনে বেড়ে যায় হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগামী 5 বছরে দেশে সেমিকন্ডাক্টর খাতে $100 কোটি পর্যন্ত বিনিয়োগ আসতে পারে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। এজন্য প্রয়োজন বিনিয়োগ সহায়ক পরিবেশ, যা সরকারকে নিশ্চিত করতে হবে। বুধবার সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজার চলমান শতকের সবচেয়ে সম্ভাবনাময় শিল্প। 2030 সালে এর বাজার হতে পারে লাখ কোটি ডলার। বাংলাদেশও বিকাশমান এই শিল্পে ক্ষুদ্র পরিসরে যুক্ত হচ্ছে। এই শিল্পের উন্নয়নে সুপারিশ চেয়ে চলতি বছরের জানুয়ারিতে সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স গঠন করে সরকার। কমিটি 1 জুলাই প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়। এ নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন কমিটির প্রধান চৌধুরী আশিক মাহমুদ। জানান, এই শিল্পকে এগিয়ে নিতে সরকার আলাদা তহবিল করবে। প্রথমটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমাদের যেই যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমরা কিভাবে আসলে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারি। দ্বিতীয়টা হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড পলিসি সাপোর্ট। সরকার থেকে আসলে কি পলিসিগত চেঞ্জ করা লাগবে বা ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া লাগবে, যাতে ইন্ডাস্ট্রিতে যদি কোনো জায়গায় ফান্ডিং শর্টেজ থাকে ফর এক্সাম্পল, সেই জায়গাগুলোতে সরকার কিভাবে ইন্টারভিন করতে পারেন। আর শেষটা হচ্ছে গ্লোবাল লিঙ্কেজ অ্যান্ড কোলাবোরেশন। এ সময় তিনি আরও জানান, আগামী 5 বছরে দেশের সেমিকন্ডাক্টর খাতে $100 কোটি পর্যন্ত বিনিয়োগ আসতে পারে। এজন্য প্রয়োজন সহায়ক পরিবেশ নিশ্চিত করা। এই রেকমেন্ডেশনগুলো যদি সঠিকভাবে কার্যকর করা হয় তাহলে আমি মনে করি এখানে কয়েকশো মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসা একেবারেই কঠিন ব্যাপার না। ইনফ্যাক্ট $1 বিলিয়ন উপর ইনভেস্টমেন্ট আসা উচিত। বাট সেটা করার জন্য আমাদের একটা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি আরও জানান, সরকারি ও বেসরকারি খাত মিলে একসঙ্গে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশে আসলে মোস্টলি সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গুলশান লেক এখন ময়লা আবর্জনার ভাগাড়। পুরো লেক বয়ে বেড়াচ্ছে নোংরা আর দূষিত পানি। এই এলাকার বাসিন্দারা তো বটে, অফিসগামীদের জীবনও দুর্বিষহ হয়ে উঠেছে এই দূষণের কারণে। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনে বারবার ধর্ণা দিয়েও মিলছে না কোনো প্রতিকার। নগর কর্তৃপক্ষ জানিয়েছে 2025-26 অর্থবছরের খাল পরিষ্কার কার্যক্রমে 35 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও গুলশান লেকের জন্য নির্দিষ্ট কোনো বাজেট রাখা হয়নি। ওমর ফারুকের ক্যামেরায় তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। এ যেন প্রদীপের নিচে অন্ধকার, নেই গুলশানের আভিজাত্যের ছিটে ফোটাও। সুউচ্চ অট্টালিকার পাশেই লেকের বেহাল দশা। বাতাসে ভাসছে পচা পানির দুর্গন্ধ। ওয়াকওয়ের পাশ ঘেঁষে উকি দেওয়া ময়লা আবর্জনা এভাবেই চলে যাচ্ছে লেকের পেটে। হাঁটার পথ জুড়েই যেন ময়লার ক্যানভাস। নগরবাসী বলছেন, বিকেলের মুক্ত বাতাস, সুস্বাস্থ্যের জন্য হাঁটাহাঁটি কিংবা একটু নির্জনতা, এখন কিছুই মিলছে না গুলশান লেকে। অনেক দুর্গন্ধ, আপনি এখানে গেলে বুঝতে পারবেন। ওই কর্নারে যেতে হলে আপনাকে অবশ্যই নাক বন্ধ করে যেতে হবে। অনেক সময় গন্ধে বমিও আসে, মাছ পচা যায়, তারপরে অনেকে ময়লা ফালায়, অনেকে পচা জিনিস ফালায়, এই জন্য তো বিচ্ছিরি গন্ধ হয়ে যায়।
লেকের পচা পানি ও ময়লা আবর্জনায় গুলশান লেক এখন মশার প্রজনন ক্ষেত্র। নেই নিয়মিত ময়লা পরিষ্কারের উদ্যোগ, ড্রেনেজ ব্যবস্থাও নড়বড়ে। নগর ভবনে বারবার ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ নগরবাসীর। পথ দিয়ে যাইতে আসতে যখন দেখি যে এরকম নোংরা পরিবেশ আমাদের জন্য খুবই অস্বস্তিকর। ময়লা আবর্জনের জন্য মাছ থাকে না, পানি যদি ভালো থাকতো মাছ উৎপাদন আরো বেশি হতো। আমরা চাই এগুলা যেন সবাই যেন সতর্ক হোক। এভাবে চলতে থাকলে একদিন লেকের অস্তিত্বই বিলীন হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন বাসার সুয়ারেজ কানেকশন ডিরেক্টলি এই লেকের সঙ্গে যুক্ত, যার জন্য পানিটা কখনো পরিষ্কার হচ্ছে না। একমাত্র রাজুক এবং সিটি কর্পোরেশন, ওয়াসা, এই তিনটে মিলে যখন সমন্বয় হবে তখনই দেখবেন লেকের পানি পরিষ্কার হয়ে যাবে। সিটি কর্পোরেশনও সময়ে সময়ে এগুলো পরিষ্কার করা থেকে শুরু করে আর যেন এই ধরনের কাজ না হয় সেটা দেখভাল করা ওনাদের। রাজুকের থেকেই তো এই প্ল্যান্ট সিটিগুলো তৈরি হয়েছে, তো তাদেরও দায়িত্ব আছে যে এই লেকগুলাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবে। 2025-26 অর্থ বছরের বাজেটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খাল পরিষ্কার কার্যক্রমে 35 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যদিও গুলশান লেক পরিষ্কারে নির্দিষ্ট কোনো বাজেট রাখা হয়নি। এই ক্রাইসিসগুলো আমরা পাই, ধরেন সকালবেলা 8টার মধ্যে পুরো শহরটাকে আমরা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করি, 12টা বাজার আগেই পুরো শহরের মধ্যে পলিথিন, কাগজ, ময়লা রাস্তার মধ্যে করছে। সুতরাং আমরা আমাদের কাজের সাথে তো আমরা নাগরিকরা যখন এই কাজগুলো নিজেরা একটুখানি ময়লাটা কম করবেন তাহলে ভালো হয়। আবর্জনায় ঢাকা এই জলাশয় শহরের হৃদয়ে যেন বিষ ঠেলে দিচ্ছে। তাই প্রশ্ন উঠেছে, এই শহর কি সত্যি বাসযোগ্য আছে নাকি অভ্যস্ত হয়ে পথ চলা নিত্যদিন? প্রতিদিন এই লেকের ধার দিয়ে হেঁটে চলাচল করেন শত শত মানুষ, কিন্তু সেই চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এখানকার ময়লা, দুর্গন্ধ আর অব্যবস্থাপনা। শুধু সৌন্দর্য রক্ষার খাতিরেই নয়, বরং পরিবেশ রক্ষার তাগিদেই এখন দরকার নিয়মিত তদারকি আর বাস্তবমুখী পদক্ষেপ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ। ভোলার তজুমুদ্দিনের দলবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামি সহ আরও 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলার এজাহারভুক্ত 7 আসামির মধ্যে 4 জনকে গ্রেফতার করা হলো। স্থানীয়দের দাবি, টাকার দেন দরবার নয়, রুবেলের তৃতীয় স্ত্রীর আক্রোশের শিকার ওই গৃহবধূ ও তার স্বামী। ভোলার তজুমুদ্দিনে আলোচিত ধর্ষণ মামলার 3 নম্বর আসামি ঝর্ণা বেগমের বসতঘর এটি। 29 জুন দুপুরে এই ঘরেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। 30 জুন মামলা হলে গ্রেপ্তার করা হয় ঝর্ণাকে। উপজেলার মাওলানাকান্দির বাসিন্দা ঝর্ণা বেগমকে 8 মাস আগে বিয়ে করেন রুবেল। পরে স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হলে চলে টাকা নিয়ে দেন দরবার। 28 জুন রাতে কৌশলে ডেকে এনে দেনমোহর চান রুবেলের তৃতীয় স্ত্রী ঝর্ণা। স্থানীয়দের দাবি, ওই টাকা না পেয়ে রুবেলকে রাতভর মারধর করে ভাড়াটিয়া সন্ত্রাসীরা। খবর পেয়ে পরদিন স্বামীকে ছাড়িয়ে নিতে ঝর্ণার বাড়িতে গেলে সেখানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন রুবেলের প্রথম স্ত্রী। ঘরের মহিলা সিকুর বা কইদা এগিন কি চলে ঘর দুয়ার দ্বার আটকায়, আমি বলাইছি সালিশ বলাইছি, তোরা ফাইলে বিচার করি দিবি, না ফাইলে নাই। এ ঘটনায় 30 জুন বিএনপি কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ, ঝর্ণা বেগম ও রাসেল সহ 11 জনের বিরুদ্ধে তজুমুদ্দিন থানায় মামলা করা হয়। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। নিউজ পাইতাছি আমারও হুমকি দিতেছে, মানে আমার মাইরে লইব, কাইটা লইব আমি যদি মামলা না উঠাই। এরই মধ্যে বুধবার রাতে নোয়াখালীর হাতিয়া ও ভোলার বুরহানুদ্দিনে অভিযান চালিয়ে প্রধান আসামি আলাউদ্দিন সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অভিযান টিম বাইরে প্রেরণ করছি, প্রযুক্তিগত সহায়তা নিতেছি। এ ঘটনায় 2 ছাত্রদল নেতা সজীব ও রাসেল, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফরিদ এবং বাস্তুহারা দল সভাপতি আলমগীর হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় 4 আসামিকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে কারাগার থেকে পর্নোগ্রাফি মামলায় 4 জনকে আদালতে ওঠানো হয়। শুনানি শেষে 4 আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মঙ্গলবার মামলা তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, 26 জুন রাতে মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। পরে আসামিরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন ওই নারী। পরে 4 যুবককে গ্রেফতার করা হয়। এদিকে ধর্ষণের ঘটনায় করা মামলায় ফজর আলীকে গ্রেফতার করা হয়।
দেশে 20 থেকে 29 জুন পর্যন্ত 24 জন নারী ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা সারমিন এস মুর্শিদ। বলেছেন, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা। বাংলাদেশে নারী নির্যাতন ও শিশু নির্যাতন একটি এপিডেমিক পর্যায়ে। একটা বড় কারণ হচ্ছে রাজনীতি, মাদক, এখন এসেছে এই মোবাইল এবং পর্নোগ্রাফির নিয়ন্ত্রণ সারা পৃথিবী যদি করতে পারে, আমার দেশ কেন করতে পারে না? একটি বয়সের নিচে এই অ্যাক্সেসই থাকবে না। মুরাদনগরে আমি কাল গিয়েছি, পুলিশ তৎপর হয়েছে, 5 জনকে ইনক্লুডিং যে মানুষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমার মতে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। বাজারের বড়লেখা ও শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে 71 জনকে পুশিং করেছে বিএসএফ। বিজিবি জানিয়েছে, সকালে বড়লেখা উপজেলার পাল্লাথলের পাহাড়ি এলাকায় 48 জনকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। এ সময় টহলরত বিজিবিকে জানালে তাদের আটক করে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তাদের মধ্যে কেউ চিকিৎসা নিতে, আবার কেউ কাজের সন্ধানে প্রায় 17 বছর আগে কুড়িগ্রাম ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। এদিকে শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে আরও 23 জনকে পুশিং করা হয়েছে। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের শিকাগোতে নৈশ ক্লাবের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন আরও 14 জন। স্থানীয় সময় বুধবার রাত 11টার দিকে রিভার নর্থ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি কালো গাড়ি ওই নৈশ ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় বাইরে জড়ো হওয়া মানুষ লক্ষ্য করে ভেতর থেকে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান 4 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। কী কারণে এ ঘটনা তা এখনও জানা যায়নি। গুলির ঘটনায় শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই স্থানে 2022 সালের নভেম্বরেও গুলির ঘটনায় প্রাণহানি ঘটে। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। তবে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি চুক্তিতে রাখার দাবি জানিয়েছে সংগঠনটি। ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বুধবার দখলদার বাহিনীর গোলাবর্ষণে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাবার অপেক্ষায় ছিলেন। আল জাজিরার তথ্য বলছে, শুধু গত 5 সপ্তাহেই গাজায় খাবার সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। চলমান সংঘাতে মানবিক সহায়তা কার্যক্রমও পড়েছে চরম হুমকির মুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা থেকে জর্ডান ও তুরস্কে চিকিৎসা নিতে যাওয়া শিশু ও স্বজনদের বহনকারী গাড়ি বহরের পাশে হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্স ও বাস। কেউ আহত না হলেও পরিস্থিতি চরম আতঙ্কজনক ছিল বলে জানান সংস্থাটির প্রধান। বলেন, এখনও 10,000-এর বেশি মানুষ চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর অপেক্ষায় আছেন। তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব তারা পর্যালোচনা করছেন। তবে সংগঠনটি চায়, চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি থাকতে হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের পর আফিদা ঋতুপর্ণাদের নিয়ে বড় স্বপ্ন দেখছে বাফুফে। 2026 এশিয়ান কাপের শীর্ষ 6 জায়গা করে ফিফা নারী বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ, যার জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চায় না ফেডারেশন। শক্তিশালী দলের বিপক্ষে খেলার পাশাপাশি এশিয়ান কাপের আগে সবকটি উইন্ডোতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় নারী ফুটবল দল। এদিকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় ফুটবলারদের পাশাপাশি হেড কোচ পিটার বাটলারকে অবদানও স্বীকার করল বাফুফের নারী ফুটবল দল। বিশ্ব ফুটবল মঞ্চে পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স কিংবা জার্মানির পাশাপাশি বাংলাদেশের নাম। বিষয়টা আপনাকে অবাক করলেও স্বপ্ন দেখতে নেই মানা। আর মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দল সেই স্বপ্নই দেখাচ্ছে দেশের কোটি ফুটবল ভক্তদের। কিছুদিন আগেও যাদের স্বপ্ন ছিল এশিয়ান কাপের মূল পর্বে খেলা, সেই লক্ষ্য অর্জন করে ফেলেছে আফেইদা খন্দকারের দল। এবার চাই বিশ্বকাপের টিকেটও। মেগা ইভেন্টে জায়গা করে নিতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাফুফের নারী ফুটবল কমিটি। 2026 নারী এশিয়ান কাপের আগে সবগুলো উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে। আমার বিশ্বাস যে 2026-এর এই ফাইনাল রাউন্ডে গিয়ে মেয়েরা আরও বেটার কিছু গেইন করবে, যেটা বাংলাদেশের জন্য অনেক সম্মানের। নারী ফুটবলের এই যাত্রায় হেড কোচ পিটার বাটলারের
বাটলারের অবদানও ভোলেনি ফেডারেশন। এই ইংলিশ কোচের শেখানো কৌশল, শৃঙ্খলা ও শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা বদলে দিয়েছে মনিকা, মারিয়া, তহুরাদের। ধন্যবাদ আবারও পিটার বাটলারকে। পিটার বাটলার অনেক ভালো কোচ, আপনাদেরকে আগেও বলেছি, এবং সে জানে ডাগআউটে থেকে কিভাবে টিমকে এগিয়ে নিতে হবে, সে সেই কাজটাই করেছে। প্রথমবারের মতো নারী দল এশিয়ান কাপ কোয়ালিফাই করায় আবেগ আপ্লুত দীর্ঘদিন নারী উইং নিয়ে কাজ করা এই কর্মকর্তা। এই সাফল্যের নৈপথ্যের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান। হি ইজ দ্য মাস্টারমাইন্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গাড়ি দুর্ঘটনায় মাত্র 28 বছর বয়সে প্রাণ হারালেন পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জতা। স্পেনের হাইওয়েতে ল্যাম্বরগিনি সুপারকার ড্রাইভ করছিলেন জতা। জামরোর কাছাকাছি পৌঁছালে হঠাৎ টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায় গাড়িটি। এ সময় আগুন ধরে গেলে গাড়ি থেকে আর বের হতে পারেননি জতা ও তার ভাই। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। গেল 22 জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন জতা। বিয়ের 2 সপ্তাহ না পেরোতেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। কদিন আগে পর্তুগালের হয়ে উয়েফা নেশনস লিগ ও লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন জতা। এই ফরওয়ার্ডের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তাবিত টেলিকম নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ। নির্বাচনের আগে একতরফা উদ্যোগের সমালোচনা। সবার স্বার্থ সুরক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিশেষ ক্ষমতা সংশোধনে একমত দলগুলো। বিভাগীয় শহরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনেও ঐক্য। দ্রুত সনদ তৈরিতে সহযোগিতার আশ্বাস সালাউদ্দিনের। এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও সুযোগ পাবে অপরাধীরা, বলছে এনসিপি। গণসংযোগ বাধাগ্রস্ত অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টার অভিযোগ নেতাদের। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।